প্রতিযোগী দেশে উচ্চ মার্কিন শুল্কে পোশাক রপ্তানি বাড়ানোর সুযোগ বাংলাদেশের। দ্রুত পদক্ষেপ না নিলে বাজার হাতছাড়ার শঙ্কা। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে মৃত্যু ফাঁদ, অরক্ষিত লেভেল ক্রসিং। ২০ মাসে অন্তত ৩০ প্রাণহানি, একে অপরকে দায়ী করছে এলজিইডি ও রেল কর্তৃপক্ষ। এবার সিলেটের জৈন্তাপুরের রাংপানিতে পাথর লুটের অভিযোগ। সাদা পাথর জাফলংয়ের তৎপরতা থাকলেও প্রশাসনের নজরদারি নেই এই স্পটে। পাকিস্তানের ৩ প্রদেশে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৪৪। এখনো নিখোঁজ অর্ধশতাধিক, ৯টি অঞ্চলে জরুরি অবস্থা। শিরোনাম শুনছিলেন, স্বাগত। এখন বাণিজ্যে আপনাদের সাথে আছে তানজিম শাফিন। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর উপর তুলনামূলক বেশি মার্কিন শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা বলছেন অনেক বাণিজ্য বিশ্লেষক। উচ্চ শুল্ক থাকার প্রতিযোগী দেশগুলোর তুলনায় আরও বেশি ক্রয়াদেশ পাওয়ার সম্ভাবনাকে কাজে লাগাতে এখনই পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। সঠিক ব্যবস্থাপনা না হলে নানামুখী সংকটে এ সুযোগও হাতছাড়া হওয়ার শঙ্কাও রয়েছে পোশাক শিল্প ব্যবসায়ীদের। বিস্তারিত দেখুন দেলাওয়ার দোলনের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পর থেকে বাংলাদেশের কারখানাগুলোই তৈরি পোশাকের বাড়তি ক্রয়াদেশ দিতে দর কষাকষি করছে অনেক মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান। ভারত ও চীনে উচ্চ শুল্কের কারণে ক্রয়াদেশ সরিয়ে আনতে চায় এসব ক্রেতা। অন্যদিকে মার্কিন ক্রয়াদেশ ধরে রাখার কৌশল হিসেবে ভারতের বড় রপ্তানিকারকেরা তৈরি পোশাক উৎপাদনে বাংলাদেশের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে। বাংলাদেশে তৈরি পোশাক কারখানা স্থাপনে আগ্রহ দেখাচ্ছেন চীনা বিনিয়োগকারীরাও। বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানিতে একক বড় বাজার যুক্তরাষ্ট্র। রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, মার্কিন ক্রেতাসহ আগের স্থগিত হওয়া ক্রয়াদেশও ফিরতে শুরু করেছে। এতে অগ্রাধিকার পাচ্ছে দীর্ঘদিন ধরে যারা মার্কিন ক্রেতাদের কাজ করছেন। যেই অর্ডারগুলি ওরা হোল্ড করে রাখছিল, সেই অর্ডারগুলি কিন্তু তারা এখন আস্তে আস্তে প্লেস করছে। তো এটা নতুন কোনো ক্রয়াদেশ তা না। কিন্তু ভারতের পণ্যে মোট ৫০% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য সমঝোতা না হলে যা কার্যকর হবে ২৭ আগস্ট থেকে। বিপরীতে চীনা পণ্যে এখন শুল্ক ৩০%। ভারত ও চীনা পণ্যে ট্রাম্প প্রশাসনের এমন উচ্চ শুল্ক আরোপে বাংলাদেশে ক্রয়াদেশ বাড়বে কিনা এমন প্রশ্ন ছিল এই ব্যবসায়ী নেতার কাছে। ভারতে যে ওভারঅল যে এক্সপোর্ট বাস্কেট, সেখান থেকে গার্মেন্টস ছাড়া অন্য কিছু নেওয়ার মতো সক্ষমতা আমাদের নাই। তাদের যদি আপনি আইটি সেক্টর বলেন, তাদের যদি জুয়েলারি সেক্টর বলেন, তাদের যদি পেট্রোলিয়াম বলেন, এগুলোতে হাত দেওয়ার মতো কোনো সক্ষমতা আমাদের বাংলাদেশে নেই। টি শার্ট হয়তো বাংলাদেশের একটু অর্ডার বেশি আসবে, বাট ভারত যেসব টি শার্ট করে মেজরিটি হলো এমব্লিশমেন্ট, চিলড্রেন, ফ্যান্সি, ওরা লেডিস ব্লাউজেস, লেডিস টপস, যেগুলি বাংলাদেশে আসলে আমরা ওইভাবে ওই অর্থে খুব একটা বেশি কোয়ান্টিটি করি না। ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৩৪টি চীনা বিনিয়োগকারীর কাছ থেকে বিনিয়োগের প্রস্তাব পেয়েছে ব্যবসা। গত জুলাই থেকে মার্চ পর্যন্ত ৮টি চীনা প্রতিষ্ঠান শিল্প স্থাপনের লক্ষ্যে ব্যবসার সঙ্গে চুক্তিও করেছে। তাদের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ $১৫ কোটি। এসব কোম্পানি তৈরি পোশাকের পাশাপাশি ব্যাগ, হালকা প্রকৌশল পণ্য উৎপাদন করবে। পণ্য রপ্তানিতে প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের শুল্ক কম বলা হলেও বাংলাদেশ কতটা সুবিধাজনক অবস্থানে রয়েছে জানতে চেয়েছিলাম এই গবেষকের কাছে। চায়না কিন্তু এই ট্রাম্প ট্যারিফ আসার আগে থেকেই যে লো ভ্যালু গার্মেন্ট প্রোডাক্ট বা লোয়ার মিড ভ্যালু, এই সেগমেন্ট থেকে তারা এক্সিট করে যাচ্ছে। এই সেগমেন্টে তারা আর অপারেট করতে চায় না। যেখানে অল্প ১-২% প্রাইস ইনক্রিজ করলেও ব্যবসার ডিমান্ডে প্রবলেম হয়, তারা কিন্তু সরে আসবে। এবং সরে আসার ক্ষেত্রে যে দেশগুলোয় তারা যেতে পারে তার মধ্যে সর্বাগ্রে আছে বাংলাদেশ।
দেশের অর্থনীতিতে টেক্সটাইল খাতের বড় অবদান থাকলেও জ্বালানি সংকটে গেল ৩ বছরেরও বেশি সময় ধরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালাতে পারছে না মিলগুলো। নানা সংকটে ৫০% কারখানা বন্ধ হয়ে গেছে। বিকল্প ব্যবস্থায় বেড়েছে উৎপাদন ব্যয়। এখন পর্যন্ত আশা রাখতে পারি যে সরকার ইন্ডাস্ট্রিকে প্রায়োরিটি দিবে এবং গ্যাসের সরবরাহটা ঠিক রাখাবে। বাট এক্সপানশনের ক্ষেত্রে যারা এক্সপানশন করতেছে বা নতুন, তারা কেউ কিন্তু কানেকশন পাচ্ছে না। মার্কিন পাল্টা শুল্ক থেকে সর্বোচ্চ সুবিধা পেতে দেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার পাশাপাশি শুল্ক কর যৌক্তিকরণ ও গ্যাস বিদ্যুতের মতো পরিষেবা নিশ্চিতকরণের দাবি সংশ্লিষ্টদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার নতুন রেলপথে এখন প্রতিদিন ছুটছে 4 জোড়া ট্রেন, কিন্তু এই পথের 56টি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে নেই গেটম্যানও। গত 20 মাসে এই পথে প্রাণ গেছে অন্তত 30 জনের, এমনকি রক্ষা পায়নি বন্যপ্রাণীরাও। অথচ এই অব্যবস্থাপনায় একে অপরকে দোষারোপ করছে রেলওয়ে ও এলজিইডি কর্তৃপক্ষ। মন্তোষ বেদগ্গির প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। চট্টগ্রামে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত 72টি লেভেল ক্রসিং এর মধ্যে মাত্র 16টিতে আছে গেটম্যান, বাকি 56টিতে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। রেলওয়ে পুলিশের তথ্য বলছে গত 20 মাসে এ পথে মৃত্যু হয়েছে 30 জনের। এর মধ্যে শুধু গত বছরই মারা গেছেন 17 জন। এছাড়া চলতি বছরের আগস্ট পর্যন্ত মৃত্যু হয়েছে আরও 13 জনের। শুধু মানুষ নয়, এমন অব্যবস্থাপনায় কাটা পড়ছে বন্যপ্রাণী। এই রুটে নিয়মিত ট্রেন চালান লোকোমাস্টার এটিএম আলাউদ্দিন ভূঁইয়া। সাক্ষী হয়েছেন বহু অভিজ্ঞতার। জনসাধারণের অসচেতনতার কারণেই মূলত অধিকাংশ দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন তিনি। এক সেকেন্ড আগে পার হয়ে যেতে পারলে আমি অনেক বিশাল কিছু অর্জন করে ফেলবো। এই যে অসঞ্চিত মনোভাবের কারণে অনেক দুর্ঘটনা ঘটতেছে। আরেকটা হচ্ছে অরক্ষিত রেলগেট, সেখানে হচ্ছে গেটম্যান নাই। তারা দেখা যাচ্ছে সেখানে তাড়াতাড়ি পার হতে যায় কিংবা গাড়ি আগে পার হতে যায়, দেখা যাচ্ছে তারা ওখানে আটকে যাচ্ছে কিংবা অনেক কিছু ঘটনা ঘটছে। দৈবক্রমে অনেক ঘটনা ঘটতেছে, দুর্ঘটনাগুলো ঘটতেছে। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে জনগণ অসচেতন। স্থানীয়দের অভিযোগ, অরক্ষিত ক্রসিং পারাপারের সময় ভয় নিয়ে চলাচল করতে হয় তাদের। অনেক সময় ট্রেন হর্ন না দেওয়ায় দুর্ঘটনা এড়ানো যায় না। কোনো কিছু আকারিকার কিছু নেই। কিভাবে আমরা বুঝবো এখান থেকে রেল আসে? মাঝে মধ্যে ওরা অরণতা দেয় না। ওরা যদি হরনের আওয়াজ দিত তাহলে আমরা শুনতাম, আমরা সজাগ থাকতাম। অন্তত না পারুক 20 থেকে 25টা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ওখানে গেটম্যান দেওয়ার ব্যবস্থা করা হোক। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, কক্সবাজার জেলার 4টি উপজেলায় রেল লাইন অতিক্রম করেছে 35টি সড়কের 36টি পয়েন্ট। এর মধ্যে মাত্র 3টিতে আছে গেটম্যান। এলজিইডির দাবি, সড়কগুলো আগে থেকেই ছিল, রেলপথ পরে হয়েছে। রেল লাইন হওয়ার পর তারা নতুন করে কক্সবাজারে কোনো সড়ক নির্মাণ করেননি। আমরা যদি নতুন সড়ক করতে যাই তাহলে হয়তো আমরা অনুমতি নেওয়ার একটা ব্যবস্থা করতে পারবো। তবে রেল লাইন হওয়ার পরে আমরা কোনো সড়ক নির্মাণ করিনি, অর্থাৎ কোনো রেল লাইনকে ক্রস করে কোনো সড়ক করিনি। আমাদের বর্তমানে যে 35টা সড়কের কথা বললাম, এগুলা রেল লাইন নির্মাণের আগে থেকেই আছে। কিন্তু রেলওয়ে পূর্বাঞ্চলের কর্তৃপক্ষ বলছে, এলজিইডি যেখানে সেখানে রাস্তা করছে, ফলে ক্রসিং সীমিত রাখা ছাড়া কোনো উপায় নেই। যেখানে সেখানে ইউনিয়ন পরিষদ প্রায়োরিটিতে রাস্তা করেন, আমাদের তো লেভেল ক্রসিং গেটের একটা লিমিটেশন আছে যে আমরা কয়টা গেট বৈধভাবে দিতে পারি। হয়তো মাটির রাস্তা ছিল, এটা হয়তো পরে পাকা রাস্তা হয়েছে। আমরা তো ভাই প্রতি ইয়াতে দিলে তো ট্রেন চালাতে পারবো না আমরা যদি এই একটু পর পর লেভেল ক্রসিং গেট দিই, এটা তো সম্ভব না। আমাদের তো ট্রেনটাও একটু স্পিডে চলে 80 কিলোমিটারে। কক্সবাজার রেলপথ দেশের পর্যটনে নতুন দিগন্ত খুললেও অরক্ষিত লেভেল ক্রসিং রয়ে গেছে মৃত্যুফাত হয়ে। সচেতনতা, সমন্বয় আর নিরাপত্তা ব্যবস্থা না বাড়ালে দুর্ঘটনার প্রাণহানির তালিকা আরও দীর্ঘ হবার আশঙ্কা স্থানীয়দের। এখন কক্সবাজার। প্রশাসনের নজর যখন সাদা পাথর আর জাফলংয়ে, তখন সিলেটের আরেক পর্যটন স্পট জৈন্তাপুরের শ্রীপুর এলাকার রাংপানিতে পাথর লুটের অভিযোগ। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, রাংপানিতে পাথর লুটের ঘটনা প্রশাসনের নজরে আসছে না কেন? কি দেখছেন সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন?
দেখুন, এই কয়েকদিনে আসলে পাথর ইস্যু নিয়ে প্রশাসনের যে তদারকি, সব কিছুকে আসলে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকৃতিকে লুট করছে লুটতরাজ যারা আছে তারা। আমরা এই মুহূর্তে জৈন্তাপুরের যে শ্রীপুরের যে আরেকটি পর্যটন কেন্দ্র রাংপানি আছে সেখানে আমরা আছি। আমরা একটু সরাসরি দেখাতে চাই। ঠিক আমার পেছনে যে দেখছেন, এখানে নিচের যে অংশটুকু এটা ইতিমধ্যে শুধু পানি হয়ে গেছে। বাকি যা আছে বড় বড় পাথর যেগুলো আছে একদম পাহাড়ের পাদদেশে, অর্থাৎ পাহাড় কেটে এখানকার যারা পাথর লুটের সাথে জড়িত তারা কিন্তু সরাসরি অহরহভাবে কিন্তু এখনো চলমান রয়েছে। এবং এটি বিগত কয়েকদিনের দৃশ্য, অর্থাৎ গত এক মাসে অন্যান্য জায়গার মতো বিশেষ করে ভোলাগঞ্জের যে সাদা পাথর, উৎমাছড়া এবং জাফলংয়ের 0 পয়েন্ট, এর বাইরেও কানাইঘাটের লুবাছড়া, সব জায়গাতে আসলে একই রকম দৃশ্য ছিল। শুধুমাত্র প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে জাফলং এবং সাদা পাথরে কিছুটা প্রশাসনিক কঠোরতা আসছে, আর বাকি যে জায়গাগুলো আসলে সেখানে প্রশাসনের কোনো তদারকি নেই। আমরা এখানে প্রায় ঘন্টাখানেক আসছি, যদিও আমরা অনেক দূর থেকে দেখাচ্ছি, কারণ হচ্ছে আমরা যখন সামনে যাই তখন দেখা যাচ্ছে যারা পাথর উত্তোলন করছে তারা আসলে পাথর দিয়ে ঢিল মারে বা তাদের সাথে যে সকল পাথর উত্তোলনের সরঞ্জামাদি আছে সেগুলো নিয়ে আসলে তারা আক্রমণ চালায়, যার জন্য আমরা নির্দিষ্ট একটা অবস্থান থেকেই এই তথ্যটুকু আমরা জানাচ্ছি বা চিত্রটুকু দেখাচ্ছি। এখানে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে অন্ততপক্ষে শখানেক নৌকা, না হলেও 3 থেকে 400 শ্রমিক আসলে এই পাথর উত্তোলন করছেন। কেউ পাহাড় কাটছেন, কেউ বড় পাথরগুলো টুকরো টুকরো করে ভেঙে নৌকাতে নিচ্ছেন। এবং এই পাথরগুলোর গন্তব্যস্থান কিন্তু বেশি দূরে নয়, ঠিক তার বিপরীতে 1 কিলোমিটার দূরে কিন্তু পাথরের স্তূপগুলো আছে। এই যে দৃশ্য, এটি আসলে কমন জিনিস সিলেটের জন্য। এর জন্য বললাম যে আসলে এখানে পাথর লুট হচ্ছে না, লুট হচ্ছে সিলেটের প্রকৃতি। যদিও জেলা প্রশাসন বড়সড় তারা অভিযানে নেমেছে, কিন্তু সেই অভিযান আসলে শুধুমাত্র সাদা পাথর কিংবা জাফলংয়ের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। অথচ সিলেটের চতুর্দিকে যে ছড়িয়ে ছিটে থাকা প্রকৃতির যে অপরূপ দৃশ্য, সেইগুলোকে যে লুণ্ঠন করে খাওয়া হচ্ছে, এটি আসলে সার্বক্ষণিক যেখানে দেখার কথা সেখানে কিন্তু প্রশাসন এটি নজরদারি এখন পর্যন্ত আনেনি। উপজেলা প্রশাসনের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বা তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তারা যেটি বলছেন যে আসলে এত বিশাল একটি এরিয়া, এখানে যারা শ্রমের সাথে নিয়োজিত আছেন তাদেরকে নিয়ন্ত্রণ করাটা আসলে আরও অনেক কঠিন হয়ে যাবে। সুতরাং আমরা দেখছি যে প্রশাসন একদিকে অভিযান চালাচ্ছে, অন্যদিকে লুটতরা যারা আছে পাহাড় লুটে নিচ্ছে, প্রকৃতি লুটে নিচ্ছে, নদী ধ্বংস করছে। এই যে একটা ভয়াবহ অবস্থা, আসলে এর উত্তরণের উপায় কি, সেই জবাবদিহিতা আসলে কার কাছ থেকে আসবে? যারা এর দায়িত্বে রয়েছেন তারা যদি নজর দেন হয়তো বা কিছুটা পরিস্থিতির উন্নতি হতে পারে। তো এই হচ্ছে আমার কাছে সিলেটের যে জৈন্তাপুরের রাংপানির যে পর্যটন এরিয়া তার সর্বশেষ তথ্য। শাফিন। গুলজার, আপনাকে ধন্যবাদ। সহকর্মী গুলজার আহমেদ যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সিলেটের জৈন্তাপুরের রাংপানিতে এবার পাথর লুটের যে অভিযোগ রয়েছে সেখান থেকে আমরা আসলে দেখছিলাম ক্যামেরায় তার প্রমাণ। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তৈরি হচ্ছে আন্তর্জাতিক বাজারের জনপ্রিয় ড্রাই ম্যাঙ্গো। স্বাদ ও ঘ্রাণে অনন্য আশিনা জাতের এই আমকে আধুনিক প্রক্রিয়ায় রূপ দেওয়া হচ্ছে দীর্ঘদিন সংরক্ষণযোগ্য এই সুস্বাদু পণ্যে, যা একদিকে বদলে দিচ্ছে আমের কদর, অন্যদিকে খুলে দিচ্ছে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার। নতুন উদ্যোক্তার সব ধরনের সহায়তায় আশ্বাস কৃষি বিভাগের। সোহান মাহমুদের প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার খানপাড়া মহল্লার বাসিন্দা ইসমাইল খান শামীম 2 বছরের চেষ্টার পর ড্রাই ম্যাঙ্গো তৈরি করতে সক্ষম হয়েছেন। থাইল্যান্ড থেকে শিখে বিদেশি সংস্থা সুইস কন্ট্রাক্টের সহযোগিতায় গড়ে তোলেন ড্রাই ম্যাঙ্গো প্রসেসিং যন্ত্রাংশ। এখন আশিনা আম দিয়ে দিনে 1 মনের বেশি ড্রাই ম্যাঙ্গো তৈরি করেন তিনি, গুণে মানে যা থাইল্যান্ডের ড্রাই ম্যাঙ্গোর মতোই। এটা আশিনা কোনো কথা না, আমরা যে কোনো আম থেকে এর আগে ফজলি দিয়েও বানিয়েছি, আমি ট্রায়াল করেছি, বাড়ি আম চার দিয়ে করেছি, কাঠিমন দিয়ে বানিয়েছি। প্রতিটা আমাদের দেশে যে আমগুলো উৎপাদন হয় প্রতিটা জাতের আম থেকে এই প্রোডাক্টগুলো বানানো সম্ভব। প্রথমে আমগুলোকে কেটে টুকরো টুকরো করা হয়, এরপর ড্রাইং মেশিনে তাপ ও বায়ুপ্রবাহ নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় শুকিয়ে নেওয়া হয়। এই উদ্যোগে সারা বছর ভোক্তারা পাবেন আমের স্বাদ। বেশ কয়েকবার পরীক্ষামূলক করার পরে এখন মোটামুটি সফল হয়েছি, যেটা আমাদের বর্তমান বাজারে জাত করার মতো উপযুক্ত হয়েছে বলে আমরা মনে করি। ড্রাই ম্যাঙ্গো ফুড তৈরি করার বিষয়ে কাজ করে থাকি, যেমন আম বাছাই করা, আম বাজার থেকে নিয়ে আসা, আম কাটা, বিভিন্ন ধরনের প্রসেস আমি নিজে করে থাকি নিজের হাতে। আম চাষিরা বলছেন সিজনের 60% আম গাছ থেকে পেকে পড়ে নষ্ট হয়ে যায়, ফলে স্থানীয়ভাবে চাষ হওয়া এমন আমের প্রক্রিয়াজাতকরণে লাভবান হবেন তারা। ছোট উদ্যোক্তার মাধ্যমে যদি বৃহৎ আকারে যেতে পারি তাহলে হচ্ছে এই চাঁপাইনবাবগঞ্জে আম শিল্পটা রক্ষা পাবে এবং হচ্ছে এটার হচ্ছে সারা বছর একটা হচ্ছে যে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এবং
এই সুস্বাদু পণ্যের ব্যাপক বিস্তার ঘটাতে চান মেশিনারিজ প্রদানকারী প্রতিষ্ঠান সুইস কন্ট্রাক্টের কর্মকর্তারা। ড্রাই ম্যাঙ্গো উৎপাদনের যে সকল ইকুইপমেন্ট প্রয়োজন সেগুলো সরবরাহ করেছে। এর পরিপ্রেক্ষিতে এখানে আমরা পাইলট বেসিসে একটি ড্রাই ম্যাঙ্গো উৎপাদন করতে সক্ষম হয়েছি, যেটা খুবই সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করেছি। সংশ্লিষ্টরা বলছেন, আমের প্রক্রিয়াজাত পণ্যের বিস্তার ঘটানো গেলে বাড়বে কম দামি আমের মূল্য। আমাদের এই যে দেশে কিন্তু আম প্রক্রিয়াকরণটা বিকশিত হওয়া উচিত, এবং এটা যেমন নর্মালি কৃষি নিয়ে যারা কাজ করে, কৃষি মন্ত্রণালয় বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বলেন, তারা কিন্তু ওইভাবে কাজ করছেন না বা এগিয়ে আসছে না। ওই জায়গাটা আসলে ডেভেলপমেন্ট দরকার। তাহলে চাষিরা এখন আম বিক্রি করতে পারছি না আমরা, কিন্তু যখন প্রক্রিয়াকরণ হবে তখন প্রক্রিয়াকরণ যারা করবে তারা কিন্তু আমাদের কাছে এসে আম নিবে এবং আমের কিন্তু আমরা ন্যায্য মূল্য পাবো। এই প্রক্রিয়াজাতকরণ ফলে এই আমের ব্যবহারের সময় যেমন বৃদ্ধি পাবে, একই সাথে যখন আমের প্রাচুর্য হবে সেই সময় কৃষকরা দাম ভালো পাবে। আর একটা ভালো দিক যে যদি আমরা এই বিদেশে যদি এই প্রসেস ম্যাঙ্গোটা যদি রপ্তানি করতে পারি, সেই হিসেবে আমাদের আমের বাণিজ্যটা আরও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। জেলার ড্রাই ম্যাঙ্গো কোনো একদিন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে জায়গা করে নেবে, এমনটাই আশা এখানকার উদ্যোক্তাদের। এখন চাঁপাইনবাবগঞ্জ। ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিকভাবে সৌদি খেজুরের বাগান করে সফলতা পেয়েছেন পাড়াগাঁও গ্রামের আব্দুল মোতালেব। বাগানের সারি সারি গাছে ঝুলছে বাহারি জাতের খেজুর। সেই খেজুরের আকার ও স্বাদে সৌদি খেজুরের মতোই। বাজারে এর চাহিদাও বেশ। খেজুর ও চারা বিক্রি করেই প্রতি বছর মোতালেব আয় করছেন 20 থেকে 30 লাখ টাকা। এমন সফলতায় খেজুর আবাদে আগ্রহী হচ্ছেন অনেকেই। হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইমা কুন্দ। সারি সারি গাছে থোকায় থোকায় জ্বলছে মরু দেশের ফল খেজুর। ছোট বড় সব গাছেই আজওয়া, সুক্কারি, আমবাগ ও বকরি সহ বাহারি রঙের খেজুরের কাঁদি, যা খেতে সুস্বাদু। ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও গ্রামের আব্দুল মোতালেব ভাগ্য বদলে 1997 সালে পাড়ি জমান সৌদি আরব। সেখানে 3 বছর কাজ করেন খেজুর বাগানে। রপ্ত করেন বাগানের পরিচর্যা সহ নানা কায়দা কানুন। পরে বিভিন্ন জাতের 35 কেজি খেজুর নিয়ে ফিরে আসেন দেশে। এরপর বাড়ির পাশে গড়ে তোলেন বাগান। বর্তমানে 6 বিঘা জমিতে সৌদি খেজুর এবং 8 বিঘায় দেশীয় ও সৌদি ক্রস জাতের খেজুর বাগান তার। 275টি চারা নিয়ে যাত্রা শুরু করা বাগানে এখন গাছ রয়েছে 3000-এর বেশি। খেজুরের সাথে বিক্রি করেন গাছের চারাও। খরচ বাদে বছরে তার আয় 20 থেকে 30 লাখ টাকা। যখন খেজুরের সুস্বাদ সবকিছু পাইছি, ভালো পাইছি, তখন আমি বাগান করে বেড়াচ্ছি 14 বিঘার মধ্যে। আমার এখন 4টা বাগান আছে, যার জন্য আমি বাগান নিয়ে প্রতিষ্ঠিত, আল্লাহর রহমত। আর বাংলাদেশে যে কেউ যদি বাগান করে খেজুর সহ আমি গাছ লাগাই, 100 গাছও লাগাই দিই, খেজুর গাছ আমি দিতে পারবো ইনশাল্লাহ। দেশি খেজুর গাছে মনে করেন 5 থেকে 10 কেজি রস নামে গাছ থেকে। আমাদের গাছ থেকে ইনশাল্লাহ প্রতিদিন 15 থেকে 20 কেজি রস নামবে। ক্রস করার ফলে গাছের গাছের হৃষ্টপুষ্ট হয়েছে এবং গাছের যে খেজুরের যে ঘ্রাণ, এটা ইনশাল্লাহ উন্নত হবে। সৌদি খেজুরের মতোই মোতালেবের বাগানের খেজুরের আকার ও স্বাদ। বাজারে চাহিদাও বেশ। তার দেখাদেখি অনেকেই বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন খেজুর বাগান। বাংলাদেশে যে এই সৌদি আরবের খেজুর হবে, এটা আমরা কোনোদিন ভাবি নাই, কল্পনাও করতে পারছি না। একেবারে সৌদি আরবের যে ওই অরিজিনাল যে খেজুরগুলো রয়েছে ওটার মধ্যে অনেকটা সুস্বাদু। ওনার এই বাগান দেখে আশেপাশে আরো 7-8টা বাগান হয়েছে নতুন, ওইগুলোতে যাই দেখি। কয়েকটা বাগান আমি করছি, ভালো ফলন হয়, তবে জায়গার সংখ্যা কম, যার কারণে মানুষের কাছ থেকে লিসে নিয়ে আমার বাগানগুলো করতে হয়। কৃষি কর্মকর্তা বলছেন, খেজুর চাষ নিয়ে কোনো প্রকল্প না থাকায় প্রণোদনা বা আর্থিক সহায়তার সুযোগ নেই। তবে বাগানীদের নিয়মিত পরামর্শ দেওয়ার কথা জানান তিনি। খেজুরের সাধারণত রোগবালাই খুবই কম হয়ে থাকে, তবে যদি একটু একটু রোগ হয়ে থাকে আমরা আমাদের উপশহরের কৃষি কর্মকর্তা সহ আমরা বিভিন্ন সময় বিভিন্ন উপজেলার কর্মকর্তা কৃষকদের পাশে থেকে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেই। সম্প্রতি খেজুর বাগান পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ। খেজুর চাষিদের প্রণোদনার বিষয়টি ক্যাবিনেট মিটিংয়ে তুলে ধরবেন তিনি। চাকরি করতে গিয়ে এই প্রযুক্তিটা উনি শিখেছেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উনি ওই চাকরিটা ছেড়ে ওই প্রযুক্তি দিয়ে তিনি এখানে এই চাষাবাদটা করছেন। এবং এই খেজুরটা হচ্ছে সৌদি আরবের যে খেজুর সেই একদম সমমানের। কৃষি মন্ত্রণালয়ের সাথে ক্যাবিনেট মিটিং যখন থাকে তখন একটা সুযোগ থাকে কথা বলার, আমি এটা টকিং পয়েন্ট হিসেবে নিয়ে নিচ্ছি, আমরা সেখানে এটা উত্থাপন করব। মোতালেবের বাগানে জাতভেদে প্রতি কেজি খেজুর বিক্রি হয় 1000 থেকে 3000 টাকা পর্যন্ত।
আর বীজ থেকে পাওয়া চারা সর্বোচ্চ 5,000 এবং কলমের চারা বিক্রি হয় সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত। এই উদ্যোগটি কেবল একজন বা দুজন কৃষকের সফলতার গল্প নয়, বরং এটি দেশের কৃষিতে এক নতুন দিগন্তের সূচনা। কৃষি বিভাগের কারিগরি সহায়তা পেলে খেজুর চাষের এই বিপ্লব ভালুকা থেকে ছড়িয়ে যেতে পারে সারা দেশে। এটি একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি করবে, অন্যদিকে দেশের অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। এই ধারা অব্যাহত রাখা গেলে ভবিষ্যতে হয়তো মধ্যপ্রাচ্যের খেজুরের জন্য আমাদের আর তাকিয়ে থাকতে হবে না। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা শিরোনামে 3 দিনব্যাপী আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, প্রদর্শনীতে দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন? শাপিন, গতকাল থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনী এবং গ্রাফিতি প্রদর্শনী। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে মূলত এই আয়োজনটি করা হয়েছে। এখানে গ্রাফিতি এবং জুলাই অভ্যুত্থানে যে প্রদর্শনী ছিল সেগুলো দেখানোর পাশাপাশি ডকুমেন্টারি এখানে প্রদর্শনী করা হচ্ছে। মূলত জুলাই অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সক্রিয় যে অংশগ্রহণ করেছিল সেই অংশগ্রহণের চিত্র এখানে ফুটে উঠেছে। পাশাপাশি সারা বাংলাদেশে এই অভ্যুত্থানকে কেন্দ্র করে অনেক শিক্ষার্থী হতাহত হয়েছেন এবং তাদেরকে যেভাবে আহত করা হয়েছে সেই চিত্র কিন্তু তারা এখানে তুলে ধরেছেন। পাশাপাশি রাজশাহী সহ অন্যান্য যে সব শহীদ আছেন যারা মূলত গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা স্মরণেও কিন্তু আলাদা একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। শহীদ আলী রায়হান, শহীদ সাকিব আঞ্জুম সহ অন্যান্য যারা শহীদ আছেন তাদেরকে বড় পরিসরে কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি এখানে শহীদ মিনারের সামনের যে ফটকটি আছে সেখানে কিন্তু বড় পরিসরে গণভবনের সেই ঐতিহাসিক মুহূর্তের আদলে গেটটি কিন্তু তৈরি করা হয়েছে। পাশাপাশি এখানে আরেকটি জায়গায় আমরা দেখতে পেয়েছি, সেখানে আয়না ঘর নামে আরেকটি আলাদা জায়গা, সেখানে আয়না ঘরের প্রতিচ্ছবি এবং ওখানে আয়না ঘরের মতোই করে একটি ঘর তৈরি করা হয়েছে। পাশাপাশি এখানে গোটা রাজশাহী শহর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগকে ধাওয়া এবং পাল্টা ধাওয়ার যে ধরনের কার্যক্রম ছিল সেগুলোও তুলে ধরেছেন এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সেই সময়ে জুলাই আন্দোলনকারীদের উপর যেভাবে আঘাত করেছিলেন সেই দৃশ্যও কিন্তু এখানে তারা তুলে ধরেছেন ছবির মাধ্যমে। পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরা যখন জুলাই অভ্যুত্থানের একদমই দ্বার প্রান্তে ছিলেন তারা কিভাবে ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যায় সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। মূলত এই আয়োজন আজ থেকে আগামীকালেও চলবে। গতকাল এই আয়োজনের উদ্বোধন করা হয়েছিল এবং পাশাপাশি এই দৃশ্য যাতে পরবর্তীতে জুলাই অভ্যুত্থানকে জাগ্রত করে রাখা হয় এবং শিক্ষার্থীরা সহ সারা দেশে ব্যাপী এই জুলাই অভ্যুত্থানকে যাতে স্মরণ করে রাখে এমনটাই কিন্তু আশা করছেন এখানে যারা আয়োজক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন এই আয়োজন মূলত আমাদের আগামীতে যারা নতুন আসবে এবং জুলাই অভ্যুত্থানকে স্মরণ করে রাখার জন্যই আমাদের এই প্রদর্শনীটি চলছে। শাফিন, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই অভ্যুত্থানের প্রদর্শনীর সবশেষ তথ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির আয়োজিত প্রদর্শনী নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর জামালপুরে পাটের ভালো ফলন হয়েছে। বাজারে পাটের ভালো চাহিদা ও দাম থাকায় খুশি পাট চাষিরা। তবে খালবিল নদীতে পর্যাপ্ত পানি না থাকায় পাট পচানোতে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। পাট জাগের সমস্যায় রিবন রেটিং সিস্টেমের মাধ্যমে কৃষকের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। জুয়েল রানার তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। অনুকূল পরিবেশ আর বীজের সহজলভ্যতার কারণে চলতি বছর জামালপুর সদর, ইসলামপুর, মিলানদহ, সরিষাবাড়ি, মাদারগঞ্জ, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় 23,010 হেক্টর জমিতে দেশি, তোষা, কেনাফ ও মেস্তা জাতের পাটের চাষ হয়েছে। স্থানীয় চাহিদা মিটে এসব পাট বিক্রি হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। আমি এবার 1 একর জমি পাট আবাদ করছি। এবার আবহাওয়ার কারণে অনেক সুন্দর পাট হয়েছে। আর এরকম যে গতবার হচ্ছে এবার অনেক ভালো হয়েছে। প্রায় 40 মণ পাট হবে।
40 মণ পাট হবে, 40 মণ পাটের দাম মনে করেন লাখের উপরে। সবারই তো হয় নাই, কেউ যেটা যত্ন করছে ভালো রেজাল্ট করছে এগুলো পাট লাভবান। বাজারে ভালো চাহিদার পাশাপাশি পাটের দরও মিলছে ভালো। কৃষকরা জানান পাট চাষে কম খরচে অধিক লাভ হয়, কিন্তু পাট কাটার পর তা পচানোর জন্য নিতে হয় জলাশয়ে। খালবিল নদীতে পর্যাপ্ত পরিমাণে পানির অভাবে পাট পচানো দিন দিন কঠিন হয়ে পড়ায় চাষের পরিমাণ কমছে। আবার অনেক সময় লোকসানের কারণেও কৃষকেরা পাট চাষে আগ্রহ হারাচ্ছেন। আগে বললে পাট পুট করতাম, এখন মনে করেন যে খাল বিলে পানি নাই, বৃষ্টি নাই, এই কারণে বিকট সমস্যার মুখে আমরা আছি, এই কারণে পাট করতে পারি না। পাট এই 15-20 শতাংশ ভূমি পাট করছি, আল্লাহ দিলে ফলন খুব ভালো হয়েছে। এখন যে দামটা আছে দামটা পাইলে পাট করবার আগ্রহ থাকবো। পাটে যে দাম আছে দাম হইলে পারে আপনি গৃহস্থ কোনো লাভবান হতে পারবো না। কৃষকরা পানির অভাবে পাট পচানোর যে সমস্যায় রয়েছে তা সমাধানে রিবন রেটিং সিস্টেমের মাধ্যমে কৃষকদের সহায়তায় কাজ করছে জেলা কৃষি বিভাগ। এই জাগ দেওয়ার যে সমস্যাটি কৃষকরা যখন আমাদের কাছে বলেন, তখন আমাদের যে নতুন প্রযুক্তিটি আছে রিবন রেটিং সিস্টেমের মাধ্যমে পাটের আঁশ ছাড়ানো, এটিকে আমরা উৎসাহিত করে থাকি। তারা যদি কখনো সহযোগিতা চায় যে তারা রিবন রেটিং সিস্টেমের মাধ্যমে পাটের আঁশটি ছাড়াবে, অবশ্যই আমরা আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাচ্ছি। গত বছরের তুলনায় এ বছর 1000 হেক্টর জমিতে পাটের আবাদ কমে চাষ হয়েছে 23,010 হেক্টর জমিতে। এখন জামালপুর। জলাবদ্ধতার কারণে চাঁদপুরে অনাবাদি রয়েছে প্রায় 19,000 হেক্টর জমি। যত্রতত্র খাল ভরাট, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ আর পানি নিষ্কাশনের অভাবে বছরের 6 মাস জলাবদ্ধ থাকে এসব জমি। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষক। জলাবদ্ধতার কারণে বছরে প্রায় 285 কোটি টাকার ফসল কম উৎপাদন হচ্ছে বলছে কৃষি বিভাগ। আর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। তালহা জুবাইরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বর্ষা এলেই চাঁদপুরের লাখো কৃষকের চাষাবাদের স্বপ্ন তলিয়ে যায় অথই জলে। দীর্ঘ জলাবদ্ধতায় জমি চাষাবাদের অনুপযোগী থাকায় বঞ্চিত হয় ফসল আবাদ থেকে। অথচ এসব কৃষকের জীবিকা উপার্জনের একমাত্র অবলম্বন কৃষিকাজ। হাইমচর উপজেলার মধ্যচর ভাঙ্গা গ্রামের ষাটঊর্ধ্ব কৃষক আলী আরশাদ 2 মাস আগে 20 শতক জমিতে প্রস্তুত করেছিলেন আমনের বীজতলা, কিন্তু অতিবৃষ্টি আর নদীর জোয়ারের পানিতে তা ভেসে গেছে। এর প্রতি বছর আমরা মনে করছি যে পানি কাজি হইব না, না হওয়ার কারণে আমি বিলো জ্বালা হাসছি, এখান থেকে উঠে উঠে লাগে মনে হঠাৎ যেন বৃষ্টিপাত দিলে পানি ভরপুর ওইদিকে জোয়ার ভাটা আবার বইছে, বহার কারণে আমাকে ক্ষয়ক্ষতি হয়েছে। মানে আমরা প্রতি বছর কৃষকে আমরা এইভাবে মার খেতে আছি, মার গেলে তো আমাকে আরো দেনার ভাগে আঙুল লোসকানোর ভাগে। আলী আরশাদের মতো এমন কষ্টে আছেন জেলার লাখো কৃষক। হাইমচর উপজেলার মহজমপুর ও চরভাঙ্গা এলাকায় থাকা কালভার্ট দুটি হয়ে উঠেছে কৃষকের গলার কাটা। তাছাড়া প্রায় প্রতিটি উপজেলাতেই খাল, নালা ভরাট, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বছরের 6 মাস চাষাবাদ থেকে বঞ্চিত হচ্ছেন লাখো কৃষক। জলাবদ্ধতার কারণে 3 ফসলি জমি পরিণত হয়েছে 1 ফসলিতে। এই পানির কারণে আমরা এই ফসল করতে পারি না, জায়গা জমিন আছে আমরা করতে পারি না, না করার কারণে আমরা প্রতি বছরই মাই খাই। করোনার কারণে আমরা কোনো গৃহস্থী করতে পারি না, এই 6 মাস খিলুই ভরিয়া থাকে, এই কারণে আমরা কোনো ফসলও করতে পারি না, কিছুও করতে পারি না, মানে বর্বিত সব নষ্ট হয়ে যায়। 6 মাস চাষ করতে পারি, 6 মাস করতে পারি না, কিন্তু পানির জন্য কি জন্য এই পানি বন্ধ হয়ে গেছে, বাঁধ দিয়ে গেছে প্রত্যেক বাড়ির সামনে বাঁধ হয়ে গেছে। হাইমচর উপজেলায় একটি স্লুইস গেট নির্মাণ হলে আবাদের আওতায় আসবে অন্তত 200 হেক্টর জমি। সমস্যা সমাধানে বিভিন্ন দপ্তরে যোগাযোগ চলছে বলে জানান কৃষি কর্মকর্তা। মেইনলি আমার এখানে যে জমিগুলো রয়েছে সেখানে 1 ফসলি জমি হয়, তো সেই ক্ষেত্রে যদি আমার এখানে রেগুলেটর হয় সেই ক্ষেত্রে আমার এই জমিগুলো 2 ফসলি এবং 3 ফসলি জমিতে রূপান্তরিত হতে পারবে। জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা কি করছি, বিএডিসিকে চিঠি লিখছি, পানি উন্নয়ন বোর্ডকে ননাগোদাকে বলছি যে আপনাদের মেশিনগুলি চালু রাখেন, আমাদের জলাবদ্ধতা কমলে আমাদের উৎপাদন এলাকা বাড়বে, উৎপাদন বাড়বে। আমরা ওদের সাথে মিটিং করেছি, আমাদের ডিসি সহ আমাদের ফরিদগঞ্জে মিটিং করেছি, আমরা পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিটিং করেছি। আমরা চেষ্টা করতেছি জলাবদ্ধতা নিরসনের জন্য কি পদক্ষেপ নেওয়া যায়। জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখলদারদের উচ্ছেদের পাশাপাশি খাল সংস্কারের কথা জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদের একটা
ডিটেল ফিজিবিলিটি স্টাডি হয়েছে চাঁদপুর সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প। তো এই প্রকল্পের আওতায় আমরা 6টি আমাদের যে পাম্প, সেই পাম্প আমরা প্রতিস্থাপন করব এবং খালসমূহ পুনর্খনন করব। জলাবদ্ধতা নিরসন করা গেলে 12 মাস চাষাবাদের সুযোগ পাবেন কৃষক। তালহা জুবাইর, এখন চাঁদপুর। শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন মশিউর অনেক সাবেক এই আইজিপি আজও মানবতাবিরোধী মামলায় সাক্ষ্য দেবেন কিনা জানাবেন। শাফিন, আমি আপনার প্রশ্নের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট দিয়ে শুরু করতে চাই। জুলাই আগস্টের যে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ, সেই অপরাধের পিছনে অন্যতম যিনি জড়িত তার অভিযোগ রয়েছে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে কিন্তু আলাদা করে একটা মামলা করা হয়েছে এবং যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান চৌধুরী এবং অন্যান্য অনেকগুলো যারা সেই সময়কার দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ছিলেন তাদেরকে কিন্তু মামলাতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই মামলাতে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এবং সে প্রেক্ষাপটে আসলে 6ষ্ঠ দিনের মতো আজকে সাক্ষ্য গ্রহণের মতো দিন ধার্য করা আছে। এর আগে 6 আগস্ট সবশেষ দিন ধার্য ছিল এবং সেদিনও 3 জনের মতো সাক্ষী দিয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে রাজবন্দির কথা বলেন যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আজকে আদালতে সাক্ষী দেবেন কিনা, ট্রাইব্যুনালে সাক্ষী দেবেন কিনা, সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। তবে নতুন করে আজকে আরও 3 জনের সাক্ষী দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার মামলা। যদিও সকাল থেকে একটা ধারণা ছিল যে আজকের এই মামলাতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে কি হবে না, সে নিয়েও একটা কিন্তু দ্বিপাক্ষিকতা ছিল, কারণ বেশ অনেকটা সময় কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছিল। এখন পর্যন্ত 5 জন এই মামলা সাক্ষী দিয়েছে। শেখ হাসিনার যে মানবতাবিরোধী অপরাধ, তার বিরুদ্ধে যেই ট্রাইব্যুনালের মামলা, সেই মামলাতে, এবং আজকে আরও 3 জন, সেই হিসাব করলে প্রায় 8 জনের মতো সাক্ষী আজকের শেষ পর্যন্ত হয়ে যাওয়ার কথা। আরও একটু জানিয়ে রাখতে চাই শাফিন, যে আজকের এই মামলাতে আজকের এই দিনে আরও বেশ কয়েকটা মামলার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। যেমন রামপুরার যেই কার্নিশের ঝুলে থাকা ব্যক্তিকে যে পুলিশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি করেছিলেন, সেই মামলারও কিন্তু আজকে চার্জ ফ্রেমের পরের দিন ধার্য হয়ে রয়েছে। এবং এছাড়াও আজকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে যাত্রাবাড়ি, মোহাম্মদপুর এবং কোনাবাড়ির 3টা আলাদা ভিন্ন মামলা। এবং সেই মামলাগুলোতেই এখন পর্যন্ত ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে প্রায় 15 জন আসামিকে এবং বেশ কয়েকজন সেখানে পলাতক তো রয়েছেনই। যাদেরকে আসামি হিসেবে আজকে হাজির করা হয়েছে তাদের সঙ্গে কিন্তু রয়েছেন চৌধুরী আব্দুল্লাহ মামুনও, যাকে কিনা আমরা বলছি যে যিনি আসলে রাজ সাক্ষী হয়েছেন ঠিক শেখ হাসিনার এই মামলাটিতে। আরও একটু জানিয়ে রাখতে চাই, শেখ হাসিনা পলায়ন করার পরে তিনি দেশের বাইরে থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেছেন এবং সেই বিষয়েও কিন্তু ট্রাইব্যুনাল থেকে এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে তিনি দেশের বাইরে থেকে জনমানুষে যে কুৎসা রটানো কিংবা যে কোনো ধরনের বিভেদ তৈরি করার বক্তব্য, সেগুলো পরিত্যাগ করতে, এবং সেখানেও একটা কিন্তু মামলা হয়েছে তার বিরুদ্ধে। তো সেই মামলাতেও কিন্তু যে পরবর্তী পদক্ষেপ, সেই পদক্ষেপের ব্যাপারে ট্রাইব্যুনালের প্রসিকিউটর কথা বলবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এই ব্যাপারে কিন্তু তথ্য রয়েছে। শাফিন, এই পর্যন্ত এখন আমার কাছে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্যপত্র। মশিউর যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এবার দেশের বাইরের খবর। মেঘ বিস্ফোরণের কারণে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় পাকিস্তানের উত্তরের 3 প্রদেশে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 344 জনে, যার মধ্যে 2 শতাধিকই খাইবার পাখতুনখোয়ায় বুনের জেলার বাসিন্দা। গিলগিট বাল্টিস্তান ও আজাদ জম্মু ও কাশ্মীরের দীর্ঘ হচ্ছে মরদেহের সারি। নিখোঁজ 1/2 শতাধিক মানুষের সন্ধানে চলছে উদ্ধার কাজও। দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী 2 দিনে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বন্যা। নাফি আরমান মনন জানাবেন বিস্তারিত। প্রথম দেখায় মনে হবে যুদ্ধ বিধ্বস্ত কোনো নগরী, তবে বুলেট বোমা নয়, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বুনের জেলায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে প্রকৃতি। ইতিহাসের অন্যতম প্রাণঘাতী বর্ষা মৌসুম দেখছে পাকিস্তান। দেশটির উত্তরাঞ্চলীয় 3 প্রদেশ খাইবার পাখতুনখোয়া, গিলগিট বাল্টিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীর এমন দুর্যোগের সাক্ষী হয়নি আগে। 2 দিনের মেঘ বিস্ফোরণ, আকস্মিক বন্যা, বজ্রপাত ও ভূমিধসে প্রতি মুহূর্তেই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নাম। অনেক অঞ্চল থেকে বন্যার পানি নামার পর পরিষ্কার হচ্ছে ধ্বংসযজ্ঞের চিত্র।
तो ये चूँकि जो मेन उसका पॉइंट था वो यही था, यहाँ पे ये क्लाउड बर्स्ट हुआ, यहाँ से आगे फिर पानी गए, तो ये मुकम्मल तौर पर अगर मुकम्मल तौर पर नहीं है तो 70-80% ये गाँव जो है वो मलियामेट हुआ है, और अगर मलियामेट पूरा नहीं हुआ तो डैमेज तो एटलीस्ट सारे घर हुए हैं। बहुत बड़ी जहाँ पे कैजुअलिटीज़ हुई है और लोग अभी भी मलबे के अंदर मौजूद हैं और इनको निकालने की कोशिश कर रहे हैं, लेकिन सर एक बहुत बड़ी तबाही मची है और बुंदेल की तारीख का मेरे ख्याल में बहुत बड़ी ट्रेजेडी हुई है। মাত্র 2 দিনেই বন্যায় মৃত্যুর সংখ্যা 400-র ঘর ছুঁই ছুঁই, নিখোঁজ অর্ধশতাধিক মানুষ, যাদের সন্ধানে কাজ করছে প্রায় 2000 উদ্ধারকর্মী, মাঠে রয়েছে সেনাবাহিনী। খাইবার পাখতুনখোয়ার 9টি অঞ্চলে 31 আগস্ট পর্যন্ত জারি করা হয়েছে জরুরি অবস্থা। হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে 155 কোটি রুপি। দ্রুতগতিতে উদ্ধার কাজ পরিচালনায় সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শিগগিরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। ভয়াবহ এই দুর্যোগের মাত্রাকে আরও বাড়িয়ে তুলতে পারে প্রতিকূল আবহাওয়া। দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে পাকিস্তানে মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে, এতে বাড়ছে বৃষ্টিপাতের সংখ্যা। আগামী মঙ্গলবার পর্যন্ত দেশটির প্রায় প্রতিটি অঞ্চলেই দেখা দিতে পারে ভারী বৃষ্টি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। ইউক্রেন দোনেৎস্কের কর্তৃত্ব ছাড়লে সম্মুখ সারিতে যুদ্ধ থামাবে রাশিয়া। আলাস্কায় দ্বিপক্ষীয় বৈঠকে ট্রাম্পের কাছে এমন প্রস্তাব উত্থাপন করেন পুতিন। তবে এমন পদক্ষেপ গ্রহণে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে নিজের অবস্থান পরিবর্তন করেছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের যুদ্ধবিরতির বদলে স্থায়ী শান্তি চুক্তিতে সম্মতির মাধ্যমে রক্তক্ষয়ী সংঘাত থামবে। পাল্টা পোস্টে জেলেনস্কি দাবি করেন, যুদ্ধবিরতিতে রাশিয়ার অনীহা দীর্ঘস্থায়ী শান্তির ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। আগামীকাল সোমবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে হোয়াইট হাউসে সফরের কথা নিশ্চিত করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট। এবারে খেলার খবর। নতুন মৌসুমে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল গড়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। সুলেমান দিয়াবাতেকে ধরে রাখতে না পারলেও দলে আছেন 4 বিদেশি ফুটবলার। আগের মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হলেও এবারে দল নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি দলটি। কোচ আলফাজের আশা, দলগতভাবে পারফর্ম করলে মিলবে সাফল্য। তবে দলবদল হলেও পুরো দলকে একসাথে পেতে অপেক্ষা করতে হবে বেশ খানিকটা সময়। মোহামেডানের বর্তমান অবস্থা তুলে ধরেছেন ফারহান ইহসান। নেই কোনো ব্যান্ড পার্টি, নেই ঘোড়াগাড়ি কিংবা আতশবাজির ঝলকানি। নতুন মৌসুমে গোলাপ দিয়েই নতুন খেলোয়াড়দের বরণ করল সমর্থকরা। 2025 সালে লিগ চ্যাম্পিয়ন হয়েও নানা সংকটে টিম মোহামেডান। দলবদলের শেষ দিনও ছিল না কোনো চমক। তবে চ্যালেঞ্জ কাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে সাদা কালো শিবির। মনের মতো দল না পেলেও তারুণ্য অভিজ্ঞতার মিশেলে ভালো কিছু করতে চায় ঐতিহ্যবাহী দলটি। দল নিয়ে আশাবাদী দলের অন্যতম সদস্য রহিমউদ্দিন। আমাদের ম্যাক্সিমাম ইয়াং এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা একটা চ্যাম্পিয়ন ফাইট টিম বলে আমি আশাবাদী। ইনশাল্লাহ আমরা বাকিটা মাঠেই প্রুভ করার চেষ্টা করব। গেল মৌসুমে 23 বছর পর প্রথমবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতে মোহামেডান। গেলবারের মতো চ্যাম্পিয়ন টিম করতে না পারলেও দল হিসেবে পরিশ্রম করে চ্যাম্পিয়নশিপ ফাইটে থাকতে চায় তারা। খেলোয়াড়, কোচ সব মিলাই আসলে একটা এফোর্ট লাগে। সবাই যদি গত বছরের মতো আমাদের একত্রিত হয়ে কাজ করতে পারি, এখানে যদি একটা ডিপার্টমেন্ট ফল্ট করে তখন ওই টিমটা আসলে কিছু থাকে না। আমার মনে হয় সবাই মিলে যদি আবার চেষ্টা করি, আমরা গতবারের মতো আমরা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিতে পারবো। 6 বছর ক্লাবে খেলা সুলেমান দিয়াবাতেকে ধরে রাখতে পারেনি তারা। ঘানার ডিফেন্ডার কেকে ও অ্যাটাকিং মিডফিল্ডার মরিসনকে দলে নিয়েছে মোহামেডান। এছাড়া রহমতগঞ্জের স্যামুয়েল বৈটাংকেও নিয়েছে তারা। দিয়াবাতেকে সবাই মিস করলেও বাকিদের নিয়ে আশাবাদী কোচ আলফাজ। ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার বাংলাদেশের, সব ফরেনারের মাঝে, এটা আমিও স্বীকার করি। বাট 6 বছর খেলার পরে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে দিয়াবাতে। ভালো প্লেয়ার যারা, তারা সবসময় এক ক্লাবে খেলে না, এটা কোনো ব্যাপার না। বাট আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে। এক ক্লাবে খেলবে অনেক বছর, আর এক ক্লাবে যাইতে হবে, খেলতে হবে, এটাই স্বাভাবিক। তো এটা সবাই মেনে নিতে হবে এবং সবাই এটাকে ওভারকাম করে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়নশিপের দিকে আগাবো আর ইনশাল্লাহ। মৌসুমের প্রথম ম্যাচে চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে টিম মোহামেডান। দলে দেশি বিদেশি সবাইকে একসাথে না পাওয়ায় প্রস্তুতির জন্য নেই পর্যাপ্ত সময়। তাই চ্যালেঞ্জ কাপকে আগামী মৌসুমের আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে গণ্য করছেন কোচ। ফারহান ইহসান, এখন ঢাকা।
WWE রেসলিং দেখেননি কিংবা এই নামটির সঙ্গে পরিচিত নন এমন কাউকে খুঁজে পাওয়া ভার। তাই তো রেসলারদের নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। তবে রিংয়ে তাদের ফাইটিং আর অ্যাকশনের আদ্যপান্ত জানা থাকলেও আয়ের পরিধি নিয়ে অনেকেই জানেন না। এক একটি ইভেন্ট থেকে বিপুল অর্থ পেয়ে থাকেন এই এন্টারটেইনমেন্ট তারকারা। এবার প্রশ্ন হলো তাদের রোজগারের মাত্রা কত, জানবো অভিজিৎ শান্তর প্রতিবেদনে। ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট বা WWE দুনিয়া কাঁপানো রেসলারদের মঞ্চ। দ্য রক, জন সিনা, বিগ শো, আন্ডারটেকার সহ সদ্য প্রয়াত হাল্ক হোগানের ফাইটিং ঘিরে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তদের উন্মাদনা। 1952 সালে শুরু হওয়া আমেরিকার বিগেস্ট এন্টারটেইনমেন্ট শোর পুরোটাই পূর্ব পরিকল্পিত। তবে এক একটি ম্যাচের ডিজাইন ও ব্যতিক্রমী স্টোরি টেলিং এর কারণে এটিতে ভরপুর আকর্ষণ দর্শকদের। প্রফেশনাল রেসলিং হাউস থেকে $বিলিয়ন রূপান্তরিত হওয়া এই ইন্ডাস্ট্রির রেসলারদের উপার্জনের পাল্লাটাও লাগাম ছাড়া, যা বিশ্বের অনেক নামিদামি ফুটবল তারকার থেকেও ঢের বেশি। সর্বাধিক আয়ের তালিকায় স্থান পাওয়া একমাত্র নারী অস্ট্রেলিয়ার রিয়া রিপ্লি। 28 বছর বয়সী এই তারকা রেসলারের 1 বছরের উপার্জন পৌঁছেছে 8 অঙ্কের ঘরে। তিনি বর্তমানে WWE এর নারী বিশ্ব চ্যাম্পিয়ন। NXT এবং NXT UK-তে লড়ে চ্যাম্পিয়নও হন। সময়ের সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। বছরে তার আয় 6 মিলিয়ন বা $60 লাখ। জে উসো দ্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নের মুকুট রয়েছে তার মাথায়। সাম্প্রতিক সময়ে তার ক্যারিয়ার খরগোশ গতিতে এগোচ্ছে। বর্তমান চুক্তি অনুযায়ী তার বার্ষিক বেতন $7 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় 85 কোটির বেশি। $7 মিলিয়ন বেতন গ্রেডের আরেকজন কেভিন ওয়েন্স নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। রেসলমেনিয়ার প্রধান ইভেন্টের মাধ্যমে এই কানাডিয়ান নিজের জাত কিনিয়েছেন। রেসলমেনিয়া 38-এ স্টোন কোল্ড স্টিভ অস্টিনের সাথে তার লড়াইটি WWE ইতিহাসের সেরা লড়াইগুলোর মধ্যে একটি। সিএম পাঙ্ক ইতিহাসের অন্যতম সেরা রেসলারদের একজন, সেই সঙ্গে হলিউড অভিনেতাও। বিতর্কিত কুস্তিগির হিসেবেও তার পরিচিতি। ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সহ বেশ কয়েকটি শিরোপা জিতেছেন। এই শো থেকে তার বাৎসরিক বেতন ধরা হয়েছে $8 মিলিয়ন। র্যান্ডি অর্টন ক্ষিপ্র মেজাজ, ফাইটিং স্কিল আর দ্বন্দ্বের কারণে তিনি সেরাদের একজন। রিংয়ে সহজে কারোর সঙ্গে বন্ধুত্ব করেন না 45 বছর বয়সী এই রেসলার। মিক ফুলি ও জন সিনার সঙ্গে তার দ্বন্দ্ব WWE এর অন্যতম আকর্ষণ। কোম্পানি থেকে তিনি বার্ষিক বেতন নিয়ে থাকেন $10 মিলিয়ন বা $1 কোটি, যা এই যাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ। রোমান রেইন্স WWE এর সবচেয়ে দামি পারফর্মার। টানা 1316 দিন টাইটেল রাজত্ব ধরে রাখেন এই অ্যাথলেট। আন্ডারটেকার ও ট্রিপল এইচদের মতো রেসলারদের বিপরীতে তিনি অপ্রতিরোধ্য। 2021 সালের রেসলমেনিয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রক লেসনারকে হারিয়ে দুটি প্রধান চ্যাম্পিয়নশিপ জয় করেন। রেইন্স এবং দ্য ব্লাড লাইনের জনপ্রিয়তা WWE-কে সবচেয়ে বেশি আর্থিকভাবে লাভবান করেছে। আর তাই তো তার পারিশ্রমিকও আকাশচুম্বী। বর্তমানে তার বার্ষিক চুক্তি $15 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 182 কোটির বেশি। কিক, পাঞ্চ আর চোক স্ল্যামের দুনিয়ায় সবাইকে বুঁদ করে রাখাই শুধু নয়, কারি অর্থ উপার্জনের পাশাপাশি বর্ণাঢ্য জীবনের গল্প রয়েছে এই সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট শো তারকাদের। অভিজিৎ শান্ত, এখন বিশ্ব। এখন বাণিজ্য শেষ করব, তার আগে শিরোনামগুলো আরেকবার জানাবো। প্রতিযোগী দেশে উচ্চ মার্কিন শুল্কে পোশাক রপ্তানি বাড়ানোর সুযোগ বাংলাদেশের, দ্রুত পদক্ষেপ না নিলে বাজার হাতছাড়ার শঙ্কা। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে মৃত্যু ফাঁদ, অরক্ষিত লেভেল ক্রসিং, 20 মাসে অন্তত 30 প্রাণহানি। একে অপরকে দায়ী করছে এলজিইডি ও রেল কর্তৃপক্ষ। এবার সিলেটের জৈন্তাপুরের রাংপানিতে পাথর লুটের অভিযোগ। সাদা পাথর জাফলংয়ে তৎপরতা থাকলেও প্রশাসনের নজরদারি নেই এই স্পটে।
পাকিস্তানের 3 প্রদেশে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে 344, এখনও নিখোঁজ অর্ধশতাধিক, 9টি অঞ্চলে জরুরি অবস্থা। এ ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে চোখ রাখুন youtube.com/ekhon tv।